একই কাজ করে পুরুষ এক ওয়েজ পায়, মজুরি পায়, নারী পায়। তো এখন তো আপনি বিশ্ববিদ্যালয়কে একই দুজনকে দুটো ধারায় মানে ডুয়াল সিস্টেম, ডাবল সিস্টেমে আপনি দিয়ে যাচ্ছেন, তাহলে কি এখানে দ্বৈত শাসন চালিত হচ্ছে না? দুঃখিত, আপনার প্রশ্নটি আমি সরাসরি প্রত্যাখ্যান করছি। এই ধরনের প্রশ্নই অনাকাঙ্ক্ষিত প্রশ্ন। আমি একটু আগেই ব্যাখ্যা করেছি, কাউকে জিম্মি করে করছি না। যারা জিম্মি করেছে তাদের প্রশ্ন করুন। এই প্রশ্নটি আমাদেরকে নয়, অর্থ মন্ত্রণালয়কে করুন। আমার প্রথম বক্তব্য, জিম্মি তারা করেছে, আর জিম্মি করেছে আমাদেরকে। আপনি আমার হাত, পা, চোখ, মাথা সব বন্ধ করে বলবেন এখন সাঁতার কাটো। আমি কি সাঁতার কাটবো না সাঁতার কাটা যায়? এটি আমার উত্তর। স্বশাসিত এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে যারা চাকরি করে তাদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। তাহলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কেন ভাবছে যেটি এটি একটা চক্রান্ত হতে পারে, শিক্ষকদেরকে বঞ্চিত করা হচ্ছে? এটার ব্যাখ্যাটা তো বলেছি আগে। স্বশাসিত বা রাষ্ট্রায়ত্ত যারা আছেন তাদের বক্তব্য তারা দিবেন। তারা যদি মনে করেন এটা তারা ডিপ্রাইভেশনের শিকার হচ্ছেন, তারা সেটা দিবেন। আমরা মনে করছি এই কারণে যে আমাদের তো একটা বিদ্যমান পেনশন আছে, আমরা তো সেই পেনশনের যেটুকু পাই সেটা তো আমরা পাচ্ছি। তো এখন যেটা বলেছি, চুলচেরা বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, যেটা বারবার বলছি, যেই প্রশ্নটি আপনি তুললেন, আমরা আমাদের বাচ্চাদের জিম্মি করছি নাকি বাচ্চাদের মুক্ত করছি। মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগের লেকচারার পদে যদি 2024-এর 30শে জুন আমারই ছাত্র জয়েন করে, যোগদান করে, সে আমার সন্তান সময়, তিনি বিদ্যমান ব্যবস্থায় পেনশন পাবেন। আর আজকে এই 1 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের আরেকজনই আমারই ছাত্র বা ছাত্রী, সে যদি 1 জুলাই যোগদান করে, তাহলে সে পাবে প্রত্যয় স্কিমের তার পেনশন। এই বিদ্যমান ব্যবস্থায় আমি যে সুযোগগুলো পাচ্ছি, আমার বেতন, আমার বোনাস, আমার গ্র্যাচুইটি, আমার প্রভিডেন্ট ফান্ড অ্যান্ড আদার ফ্যাসিলিটিস, সেখান থেকে সম্পূর্ণভাবে হাজার হাজার নয় লাখ লাখ টাকার মানে কমে যাবে। আমার যে বাচ্চাটির কথা আপনি বলছেন, আমার যে সন্তানটি যখন 1 জুলাই যোগদান করবে একই বিভাগে, তাহলে একই রাষ্ট্র, একই প্রতিষ্ঠান, একই বিভাগ, একই পোস্ট, একই পদ, তাহলে দুটো আইন চলে কি করে? এতদিন শুনেছি ওয়েজ পাবার ক্ষেত্রে নারী এবং পুরুষের বৈষম্য হয়, একই কাজ করে পুরুষ এক ওয়েজ পায়, মজুরি পায়, নারী পায়। তো এখন তো আপনি বিশ্ববিদ্যালয়কে একই দুজনকে দুটো ধারায় মানে ডুয়াল সিস্টেম, ডাবল সিস্টেমে আপনি দিয়ে যাচ্ছেন, তাহলে কি এখানে দ্বৈত শাসন চালিত হচ্ছে না? তাহলে এটি তাহলে মানবাধিকারের লঙ্ঘন, সমতার যে কথা বলছেন সমতার বিচারে লঙ্ঘন। এবং আপনি যে আমাদের এগুলো সব কেটে ছিটে নিচ্ছেন, কোন অধিকার বলে কেটে ছেটে নিচ্ছেন? এবং সবচাইতে বড় যে বৈষম্য, হাইপোথেটিক্যালি বলি, আজকে আমরা যারা প্রবীণ শিক্ষকেরা আছেন, যেখানে মূল সমস্যাটা হচ্ছে অবসরকালীন গেলে তিনি, হাইপোথেটিক্যালি বলি, একটি বড় অ্যামাউন্ট, ধরে নিয়ে 1 কোটি টাকা, যদি 1 কোটি টাকা এখন ঢাকা শহরে একটি ফ্ল্যাটও আপনি কিনতে পারবেন না, তবু শিক্ষকদের কাছে এটি অনেক বড় প্রাপ্তি। এই 1 কোটি টাকা দিয়ে কেউ জমি কিনেন, বাড়ি কিনেন, কেউ গাড়ি কিনেন, যার কোনো দিন গাড়িও থাকে না, কিংবা সন্তানদের উচ্চশিক্ষার ব্যবস্থা করেন। কিন্তু যে সন্তানের কথা বলছেন যে জিম্মি করছে কিনা, আমার সেই সন্তান যখন 2 দিন পর বিশ্ববিদ্যালয়ে যোগদান করবেন, 24, 25, 26 যে বছরই হন, যদি প্রত্যয় স্কিম চালু হয়, তিনি তো এই টাকাটি পাবেন না। তাহলে তার সুরক্ষা কোথায়? পেনশন কাকে বলে? পেনশন তো একটা সুরক্ষা, আমাকে সুরক্ষা দিবে আমার ভবিষ্যৎ তহবিল, এটা যেটি দিয়ে আমি জানবো যে বেলা শেষে বা দিন শেষে বা অবসর শেষে আমার বেঁচে থাকার একটি জায়গা আছে, সেই জায়গাটি শূন্য। জানতে চাই যে আপনাদের যারা কর্মচারী কর্মকর্তা রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা একটি ব্যাখ্যা দিয়েছে যে যখন এক পদ থেকে আরেক পদে তিনি প্রমোশন পান, তখন সবকিছু নতুন করে স্টার্ট, সেটা জুলাইয়ে যে জয়েন করে তার ক্ষেত্রেও যা হবে, যিনি পদোন্নতি পাবেন তার ক্ষেত্রে, শিক্ষকদের ক্ষেত্রে একই কথাই বলছি। মনে করেন 2024-24-এর 22শে ফেব্রুয়ারি কথা বলছি, 22শে ফেব্রুয়ারি একজন সহযোগী থেকে অধ্যাপক পদে উন্নীত হলেন, তিনি বিদ্যমান ব্যবস্থায় আমার মতো, আমি একজন সিনিয়র শিক্ষক, আমার মতো করে পেনশন পাবেন। কিন্তু
2024-এর অক্টোবর মাসে যিনি সহযোগী থেকে অধ্যাপক হবেন তিনি কিন্তু এই প্রত্যয়ের আওতাধীন হয়ে গেলেন। এবং আমরা কিন্তু বারবার বলেছি অর্থনীতিবিদ, ব্যাংকিং প্রফেশন সহ বিভিন্ন ক্যালকুলেশন, পাটিগণিতিক যে হিসাব, ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনের মধ্য দিয়ে আমরা দেখেছি যে কিভাবে অর্থের বিচারেও আমাদের অনেক কমে যাচ্ছে, এটি অবনমন। হ্যাঁ, তার মানে কি বিষয়টা এরকম যে পদোন্নতিযোগ্য যিনি আছেন তিনি আসলে বঞ্চিত হবেন, যিনি পদোন্নতি পেয়ে সর্বোচ্চ জায়গায় গেছেন তিনি। আমরা তো সেটা বলছি, আমরা যারা আছি আমরা তো এটাই বলছি, এই আন্দোলন তো আমার জন্যে নয়, এই আন্দোলন আমরা যারা ইতিমধ্যে কর্মরত আছি, সিনিয়র প্রফেসরস বা সিনিয়র লেভেলে যারা আমরা আছি, আমাদের কোনো বেনিফিটস বা সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য এই আন্দোলন নয়। এই আন্দোলন আমার সন্তানের জন্য, যে আমার ছাত্র বা ছাত্রী যারা আসবে ভবিষ্যতে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী হিসাবে এবং শিক্ষকতাকে যারা গ্রহণ করতে চাইবে তাদের জন্য তো এই আন্দোলন। তারা তো চরম বৈষম্য, হঠকারিতা এবং তাদের চাকরির বয়সটা পর্যন্ত 59-এ নিয়ে আসবার একটি অপকৌশল শুরু হয়েছে। তাহলে আপনাদের কাছেই প্রশ্ন করছি, আপনারা বলুন, সমস্ত অর্থনৈতিকভাবে নাজুক অবস্থা, বয়স সীমা, H-বারের জায়গাটি কেটে দেওয়া, মানসিক নিপীড়ন, কারণ আমার কোনো সুরক্ষা নাই, আমার নমিনি নাই, আমার উৎসব ভাতা নাই, আমার বৈশাখী ভাতা নাই, আমি কেন আসব? আমি কেন জেনে শুনে বিষ পান করব? আমার তো আরও অনেক অপরচুনিটি আছে। তাহলে কেন মেধাবীরা আসবে এই শিক্ষকতার পেশায়? এটি হচ্ছে সবচাইতে বড় প্রশ্ন।